গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব জানতে গেলে প্রথমে দেখো একটা কোনো আধানকে, যে কোনো ধনাত্মক ঋণাত্মক যে কোনো একটা আধানকে যদি কোনো মুক্ত স্থানে নিয়ে আসে, ধরো না একটা কিউ পরিমাণ আধানকে এখানে নিয়ে এসেছি, তার আশেপাশে কোথাও কোনো আধান নেই, তার মানে এখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই। তাহলে এই আধানটাকে যদি আমি এই অঞ্চলটায় নিয়ে আসতে চাই তাহলে কিন্তু এর কোনো বল অনুভব করবে না, কারণ এখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই, কোনো তড়িৎ বলও কাজ করবে না। কিন্তু যখনই এই আধানটা এখানে নিয়ে এলাম তখন কি হবে, চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এই অবস্থায় যদি আমি অন্য আরেকটা আধানকে এখানে নিয়ে আসতে চাই তখন কি হবে, তাহলে সেই আধান এই আধানের জন্য একটা বল অনুভব করবে, তড়িৎ বল অনুভব করবে। ধরে নাও এখানে আরেকটা আধান নিয়ে আসতে চাইছে, Q1 পরিমাণ আধান, তাহলে সে কি করবে, এর জন্য একটা বল অনুভব করবে। যদি সমাধান হয় বিকর্ষণ বল অনুভব করবে, যদি বিপরীত আধান হয় তাহলে আকর্ষণ বল অনুভব করবে। এবার এটাকে যখনই আমি এর অঞ্চলে নিয়ে আসতে চাইবো বা এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাইবো তখনই কি হবে, যদি সমাধান হয় তাহলে এর যে বিকর্ষণ বল, সে বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, বা যদি বিপরীত আধান হয় তাহলে ওই আকর্ষণ বলের দিকে একটা কাজ করতে হবে। এই সেই যে পরিমাণ কাজ করতে হবে সেটা দিয়ে আমরা তড়িৎ বিভবকে চিহ্নিত করি। তাহলে তড়িৎ বিভব বলতে কি বোঝাবে, তড়িৎ বিভব বলতে অসীম দূরত্ব থেকে কোনো একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজকে বলা হয় ওই তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুতে তড়িৎ বিভব, যেটাকে ভি দিয়ে চিহ্নিত করা হয়। এটা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে সংজ্ঞাটা কি বললাম, কোনো একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করা হয় সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বা তড়িৎ বিভবের মান। তো ধরে নাও যে কিউ পরিমাণ আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে একক আধানকে আনতে কত পরিমাণ কাজ করতে হবে, যেটা আমরা বিভব দিয়ে চিহ্নিত করছি, ভি সমান কত হবে, তাহলে ডাব্লিউ বাই কিউ, মানে কার্য বাই হচ্ছে আধান। তড়িৎ বিভব হচ্ছে একটা তোমার স্কেলার রাশি, কোনো দিক নেই, মান আছে শুধু। আর ধনাত্মক আধানে যদি আহিত হয় তার বিভবটাকে বলা হয় ধনাত্মক বিভব, আর যদি ঋণাত্মক আধানে আহিত হয় তার বিভবটাকে বলা হয় ঋণাত্মক বিভব। এবার কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে যদি আরেক বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র আছে, ধরে নাও দুটো বিন্দু আছে, এ বিন্দু বি বিন্দু। এবার একটা একক ধনাত্মক আধানকে আমি বি থেকে এতে নিয়ে আসতে চাইছি, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ কাজ করতে হবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিন্দু দুটো, তাহলে সেই কার্যটাকে বলা হয় এই তড়িৎ ক্ষেত্রে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু আছে, সেক্ষেত্রে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হবে তড়িৎ ক্ষেত্রের ওই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এবার তোমার এর একক গুলো জানতে হবে। তড়িৎ বিভব কি বললাম, ভি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ। সিজিএস পদ্ধতিতে এর একক কি, দেখো সিজিএস পদ্ধতিতে কার্যের একক, যেটা কার্যের একক কি সিজিএস পদ্ধতিতে আর, আর আধানের একক কি ইএসইউ, বা আমরা যেটা বলি স্ট্যাট কুলম্ব। তাহলে তড়িৎ বিভবের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বিভব, বা বলা হয় স্ট্যাট ভোল্ট। সেটা কি কাকে বলে, যে এক স্ট্যাট কুলম্ব কোনো ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি এক আর্ক কাজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে ওই বিন্দুর বিভবকে বলা হয় এক স্ট্যাট ভোল্ট। মানে সিজিএস পদ্ধতি কাজটা হবে তোমার এক আর্ক, আর আধানটা হবে এক স্ট্যাট কুলম্ব বা এক ইএসইউ আধান। এক ইএসইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি
এক আর্ক কাজ করতে হয় তাহলে সেই বিন্দুতে তার বিভব হবে 1 স্ট্যাক ভোল্ট। এসআই পদ্ধতিতে যদি করা হয় সংখ্যাটা একই রকম, এককগুলো আলাদা হবে। এসআই পদ্ধতিতে আধানের একক কি? কুলম্ব। তাহলে 1 কুলম্ব কোনো ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে সেই বিন্দুর বিভবকে বলা হবে 1 ভোল্ট। তার মানে 1 ভোল্ট সমান হচ্ছে 1 জুল, কার্যের একক জুল, আর এটা কত হবে? 1 কুলম্ব। 1 কুলম্ব ধনাত্মক আধান। এটাকে সিজিএস পদ্ধতিতে এর সঙ্গে সম্পর্কটা বের করা যায়, কারণ 1 জুল সমান আর্গের সম্পর্কটা আমরা জানি 10 টু দি পাওয়ার সেকেন্ড আর্গ, আর এটা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 তোমার কুলম্ব, যেটা স্ট্যাক কুলম্ব। তাহলে কত হবে দেখো, এটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে এটা 1/300 স্ট্যাক ভোল্ট বা ইএসি বিভব যা বলে। তাহলে 1 ভোল্ট হচ্ছে 1/300 ইএসি বিভব বা স্ট্যাক ভোল্ট। এসআই এর সঙ্গে সিজিএস পদ্ধতির এটা সম্পর্ক। এবার দেখো তড়িৎ বিভবের তো একটা সংজ্ঞা তো আমরা বললাম, আর একভাবে আমরা তড়িৎ বিভবকে ব্যাখ্যা করি, সেটা কি? দেখো জলের যে প্রবাহ হয়, মনে করো দুটো ভিন্ন উচ্চতাতে জল আছে, দুটো পাত্রে ধরে নাও। দুটো আলাদা আকারের পাত্র, এখানে এই উচ্চতায় জল আছে আর এখানে ধরো এই উচ্চতায় জল, উচ্চতা আলাদা। এবার এই দুটোকে যদি কোনোভাবে সংযুক্ত করা যায় তাহলে কি হয়? আমরা জানি যে জলের প্রবাহ হয় কোন দিক থেকে কোন দিকে হয়? যার উচ্চতা বেশি সেই পাত্র থেকে কম উচ্চতার জল যেখানে আছে সেদিকে। কতক্ষণ পর্যন্ত হয়? যতক্ষণ না দুটোর উচ্চতা সমান হচ্ছে। তার মানে এখানে যে জলের প্রবাহটা হচ্ছে সেটা কার উপর নির্ভর করছে? জলের উচ্চতার উপর। যার জলের উচ্চতা বেশি সেখান থেকে জলটা কম উচ্চতার দিকে যাবে। আরও একটা জিনিস আমরা জানি যে তাপের প্রবাহ হয়। দুটো ভিন্ন উষ্ণতার বস্তু যদি হয় এবং তাদের মধ্যে যদি সংযোগ স্থাপন করা যায় বা পরস্পরের সংস্পর্শে রাখা হয় তাহলে কি হয়? তাপের প্রবাহ হয়। কোন দিক থেকে কোন দিকে হয়? যার উষ্ণতা বেশি সেখান থেকে কম উষ্ণতার দিকে তাপের প্রবাহ হয়। কতক্ষণ হয়? যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা সমান হয়। তাহলে জলের প্রবাহটা নির্ভর করছে তোমার উচ্চতার উপর, আর তাপের প্রবাহ যেটা সেটা নির্ভর করছে তোমার উষ্ণতার উপর। সেই রকমই দুটো আহিত বস্তুকে যদি পরস্পর সংযোগ স্থাপন করা যায় দুটো আহিত বস্তুর মধ্যে, তাহলে সেক্ষেত্রেও আধানের প্রভাব একটা হয়। সেই আধানের প্রভাবটা যেটার উপর নির্ভর করে, যে তড়িৎ অবস্থার উপর নির্ভর করে, সেটাকে বলা হয় তড়িৎ বিভব। সেই হিসাবে তড়িৎ বিভবের একটা আরেকটা সংজ্ঞা হিসেবে বলা যায় যে তড়িৎ বিভব হচ্ছে একটা তড়িৎ অবস্থা যেটা ঠিক করে দেয় দুটো আহিত বস্তুকে যদি সংযুক্ত করা যায় তাহলে আধান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে প্রবাহিত হবে। তার মানে এখানে তড়িৎ বিভব যেটা, কোন বস্তুর বিভব যেটা, সেই বিভবটাকে জলের উচ্চতা সঙ্গে কিংবা তাপের ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে তুলনা করা হয়। মানে এই দুটোর সঙ্গে জলের উচ্চতা এবং তাপের প্রবাহের ক্ষেত্রে উষ্ণতার যা কাজ, আধানের প্রবাহের ক্ষেত্রে তড়িৎ বিভবের সেই একই কাজ। সেই জন্য তড়িৎ বিভবকে জলের উচ্চতা এবং উষ্ণতার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এবার পৃথিবীর বিভব নিয়ে বলবো। পৃথিবীটা একটা বিশাল আকারের পরিবাহী, তার মধ্যে প্রচুর আধান। তার আগে আমরা বলি কোনো স্থানে যদি আমরা উচ্চতা বের করতে চাই তখন সেক্ষেত্রে কি করি? আমরা কার সাপেক্ষে বের করি? সমুদ্রের সাপেক্ষে। সমুদ্রে তো প্রচুর জল, এবং সেই জল থেকে কিছু জল তুলে নিলে বা সেখানে কিছু জল যোগ করলে তার জলের উচ্চতার কোনো পরিবর্তন হয় না। সেই জন্য সমুদ্রকে জিরো লেভেল ধরে আমরা যে কোনো স্থানের উচ্চতা নির্ণয় করি। সেরকম পৃথিবীর ক্ষেত্রেও তাই। পৃথিবীর আধানের পরিমাণ এত বেশি যে এখান থেকে কিছু আধান চলে গেল বা কোনো পরিবাহী থেকে পৃথিবীতে কিছু আধান এলো, তাতে পৃথিবীর আধানের কোনো হেরফের হয় না বা পরিবর্তন হয় না। সেই জন্য আমরা সাধারণত পৃথিবীর বিভবটাকে শূন্য হিসেবে ধরে নিই, দিয়ে তারপর অন্য কোনো বস্তুর বিভব ধনাত্মক না ঋণাত্মক সেটা হিসেব করি।
তাহলে কোনো আহিত বস্তুকে যদি পৃথিবীর সঙ্গে যোগ করা হয়, একটা আহিত বস্তু ধরে নাও তাকে পৃথিবীর সঙ্গে সংযুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে যদি আধান পৃথিবী থেকে বস্তুতে আসে তাহলে জানতে হবে এটা ধনাত্মক আধানে আহিত, মানে এই বিভবটা হচ্ছে ধনাত্মক বিভব। আর যদি উল্টো হয়, একটা আহিত বস্তুকে যদি পৃথিবীর সঙ্গে সংযুক্ত করার ফলে আধান যদি বস্তু থেকে পৃথিবীর দিকে আসে তাহলে জানতে হবে এটা হচ্ছে ঋণাত্মক আধানে আহিত, বা এই বিভবটা হচ্ছে ঋণাত্মক। মানে পৃথিবীর সাপেক্ষে এই ধনাত্মক আধানে আহিত, এই বিভব ধনাত্মক, এবং পৃথিবীর সাপেক্ষে এই বিভব হচ্ছে ঋণাত্মক। এবার তোমার কোন একটা আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব বের করবো, যেমন প্রাবল্যের ক্ষেত্রে বের করেছি আমরা, তেমনি বিভবটা বের করবো। একটা বিন্দু আধানের জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কত হবে। ধরে নাও একটা আধান আছে, এখানে কিউ পরিমাণ আধান আছে, সেখান থেকে আর দূরত্বে, এটা এ ধরে নাও, এটা বি, দূরত্বটা হচ্ছে আর, এই আর দূরত্বে আমি বিভবের মান বের করতে চাইছি। একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ধরে নাও এখানে যে তড়িৎ ক্ষেত্রটা আছে তার প্রাবল্য হচ্ছে ই। তাহলে সেক্ষেত্রে কি করব, এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত আমরা যেটা জানি, ই সমান হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন ইনটু আর স্কয়ার। এপসাইলনটা হচ্ছে তোমার জানি আমরা ওর মাধ্যমে তড়িৎ ক্ষেত্রটা। এবার তাহলে বি বিন্দুতে যে বল কাজ করবে সেটা হচ্ছে আর দূরত্বে। এবার বিভব বের করার জন্য কি করব, এখান থেকে একটা ক্ষুদ্র দূরত্ব ধরে নেব সি, এখানে এই দূরত্বটা ধরে নাও ক্ষুদ্র দূরত্ব ডিআর। এবার একটা একক ধনাত্মক আধানকে সি বিন্দুতে থেকে আমি বি বিন্দুতে নিয়ে আসবো, তাহলে কাজ করতে হবে, সে যে পরিমাণ কাজ করতে হবে সেটা আমি বের করব। তাহলে কাজ সমান কি আমরা জানি, বল ইনটু সরণ। তাহলে একটা একক ধনাত্মক আধানকে যদি সি থেকে বি বিন্দুতে নিয়ে আসতে চাই তাহলে কতটা কাজ করতে হবে, এখানে বল কত কাজ করছে ই, আর সরণ কত ডিআর পরিমাণ, তাহলে বল ইনটু সরণ। কিন্তু দেখো বল কাজ করছে এদিকে, সরণ হচ্ছে সি থেকে বিতে নিয়ে এসেছি, তাহলে এই জন্য একটা ঋণাত্মক চিহ্ন দিতে হয়, মানে এক্ষেত্রে কৃতকার্য সমান হচ্ছে মাইনাস ই ইন্টু ডিআর। এবার যদি অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে আনতে চাই তাহলে কত কৃতকার্য হবে সেটা আমরা ইন্টিগ্রেশন করে বের করে নেব। অসীম দূরত্ব থেকে কোথায় আনতে চাইছি, আর দূরত্বে, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে, ইন্টিগ্রেশন ওভার ইনফিনিটি থেকে আর পর্যন্ত আর দূরত্বে নিয়ে আসতে চাইছি মাইনাস ই ইন্টু ডিআর। ই এর মান তো আমাদের জানা, এখানে বসিয়ে দেবো, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে মাইনাস বেরিয়ে এলো দেখো মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন বেরিয়ে এলো, আর এখানে ইন্টিগ্রেশনের ভিতরে থেকে যাবে ইয়ার বাই আর স্কয়ার। তো 1 বাই আর স্কয়ার ইন্টিগ্রেশন কত, এটা হচ্ছে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন, ইন্টিগ্রেশনের মানটা কত হবে মাইনাস 1 বাই আর। এটা লিমিট বসাতে হবে, লিমিট বসালে কত হবে 1 বাই ইনফিনিটি তো 0 জানি আমরা, তাহলে এটা হয়ে যাবে তোমার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন ইনটু আর। তাহলে ইনফিনিটি থেকে মানে অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে এই পরিমাণ কাজ করতে হবে, যেটাকে আমরা কি বলে চিহ্নিত করেছি, বিভব, তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুতে বিভব। তাহলে ওই কিউ পরিমাণ আধানের জন্য আর দূরত্বে তড়িৎ বিভবের মান কত হবে, কিউ বাই 4 পাই এপসাইলন ইনটু আর। নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই, বেশ। এবার এই বিভবের সঙ্গে প্রাবল্যের কি সম্পর্ক, ধরে নাও তড়িৎ ক্ষেত্র আছে যার প্রাবল্য হচ্ছে ই, সেই তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু আছে এ এবং বি, প্রাবল্যের অভিমুখ এটা, এদের মধ্যে পারস্পরিক দূরত্ব একটা ধরে নাও, ক্ষুদ্র ধরি, খুব কাছাকাছি অবস্থিত বিন্দু দুটো তড়িৎ ক্ষেত্রের মধ্যে, দূরত্বটা ধরে নাও ডিএক্স। এই বিন্দুর বিভব কত হবে, বেশি হবে, তাহলে ভি প্লাস ডিভি ধরে নাও, আর এই বিন্দুর বিভব হচ্ছে ভি, কম হবে। তাহলে দেখো ভি থেকে মানে বি
সরি বি থেকে এ বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে এই দুটোর মধ্যে বিভব পার্থক্য। তাহলে এই দুটোর মধ্যে বিভব পার্থক্য কত হবে? বল কত ই আর দূরত্ব কত ডিএক্স। তাহলে বিভব পার্থক্য এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি প্লাস ডিভি। এ বিন্দুর বিভব মাইনাস বি বিন্দুর বিভব হচ্ছে ভি, সেটা সমান কত? বল মাইনাস চিহ্ন আসবে, বল ইনটু হচ্ছে সরণ। তাহলে এটা কত হলো? এটা হচ্ছে ডিভি, ডিভি সমান হচ্ছে মাইনাস ই ডিএক্স। তাহলে অতএব প্রাবল্য ই সমান কত হবে? মাইনাস ডিভি ডিএক্স। এটা হলো প্রাবল্যের সঙ্গে বিভবের সম্পর্ক। এক্ষেত্রে এ আর বি যেহেতু খুব কাছাকাছি অবস্থিত, সেই জন্য এর মাঝে যে তড়িৎ ক্ষেত্র যেটা সেটাকে সুষম তড়িৎ ক্ষেত্র ধরে নিয়ে করা হলো। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর বিভবের মধ্যে কি সম্পর্ক হলো? ই সমান হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স। বেশ, এবার ধরে নাও বিন্দু আধান একটা না হয় অনেকগুলো আধান যদি হয়, তাহলে কোনো সংস্থাতে নিয়ে আসলে কি হবে? আমরা বিভবের ক্ষেত্রে দেখলাম যে একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে বিভব। এবার সেরকম যদি অনেকগুলো বিন্দু আধানকে কোনো একটা জায়গায় নিয়ে এসে কোনো একটা স্থানে নিয়ে এসে একটা সংস্থা গঠন করতে চায়, তাহলে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে বলা হয় ওই সংস্থার তড়িৎ শক্তি বা তড়িৎ স্থিতিশক্তি। অনেকগুলো আধানকে কোনো একটা বিন্দুতে নিয়ে এসে একটা সিস্টেম গঠন করতে চাইছে, তাহলে তো কাজ করতে হবে। সেই যে কাজ করতে হবে সেটা হবে ওই সংস্থার তড়িৎ স্থিতিশক্তি। সেটা কিভাবে বের করবো? একটা যে কোনো আধান আছে, ধরে নাও Q1 আধান আছে এ বিন্দুতে। এবার বি বিন্দু, এখানে এ বিন্দু থেকে দূরত্ব ধরে নাও তোমার আর, এ থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে বি। তাহলে এ থেকে এর সাপেক্ষে মানে Q1 এর সাপেক্ষে বি বিন্দুতে তোমার বিভব কত হবে? যেটা আমরা বের করলাম এখনই, সেই বিভব সমান হচ্ছে Q1 বাই হচ্ছে 4 পাই এপসাইলন আর। এটা বিভব হলো। একক ধনাত্মক বিভব মানে কি বোঝাচ্ছে? বি বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে যদি নিয়ে আসতে চাই, তাহলে ধনাত্মক একক আধানকে নিয়ে আসলে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে এই পরিমাণ। এবার ধরে নাও অন্য আরেকটা আধান Q2 পরিমাণ আধানকে বি বিন্দুতে নিয়ে আসতে চাইছি, তাহলে কতটা কাজ করতে হবে? এটা কি পরিমাণ কাজ? একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করা হয়। তাহলে Q2 পরিমাণ ধনাত্মক আধানকে নিয়ে আসতে কতটা কাজ করতে হবে? এটা Q2 দিয়ে গুণ করলেই পেয়ে যাব। সেটাই হবে তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ, যে পরিমাণ কাজ করতে হবে। ই দিয়ে চিহ্নিত করতে পারো সেটাকে শক্তি হিসেবে। সেটা হবে Q1 Q2 বাই হচ্ছে 4 পাই এপসাইলন আর। একক কি হবে? সিজিএস পদ্ধতিতে শক্তির একক আমরা জানি, সিজিএস পদ্ধতি হচ্ছে আর, আর এসআই পদ্ধতি হচ্ছে জুল। আরেকটা একক আছে এখানে শক্তি, তো শক্তি সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। মানে এক ইলেকট্রনের সমপরিমাণ আধানকে যদি 1 ভোল্ট বিভবের মধ্যে বা বিভব পার্থক্যের মধ্যে নিয়ে আসা হয়, তাহলে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, যেটাকে ইভি দিয়ে চিহ্নিত করা হয়। ইভি সেটা সমান কি? সেটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান গঠিত হচ্ছে 1 ভোল্ট। 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে নিয়ে আসা একটা ইলেকট্রনের আধানের মান কত? 4.8 × 10⁻⁻10 ইএসি। বাস স্টার্ট করলাম যা বললাম। আর 1 ভোল্ট সমান হচ্ছে কত? 1/300 ইএসি বিভব। এটা ইএসি আধান বলে দাও, স্ট্যাট করলাম লিখিনি যেহেতু। তাহলে এটা কত হচ্ছে? 1.6 × 10⁻⁻12 এত আর সিরিয়াস পদ্ধতি। 1 ইলেকট্রন ভোল্টের সঙ্গে আর এর সম্পর্ক। যদি জুলে করতে চাই এটা 10⁻⁻19 হয়ে যাবে। তাহলে এই ইলেকট্রন ভোল্ট হচ্ছে তোমার, এটা একটা শক্তির একক। এরপর যেটা আছে সেটা হচ্ছে সমবিভব। সমবিভব তার বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো তলে সব বিন্দুতে যদি বিভবের মান সমান হয়, তাহলে সেই তলটাকে বলা হবে সমবিভব তল। যেমন ধরে নাও একটা আধান আছে এখানে কি পরিমাণ
এখান থেকে r দূরত্বে প্রাবল্য কত হবে, যেটা আমরা জানি E সমান হচ্ছে q/4πε r²। এবার এই r ব্যাসার্ধে যদি একটা গোলক ধরে নেওয়া হয়, আঁকা হয় এখানে, তাহলে সেখানে কি হবে, ব্যাসার্ধটা যদি r হয়, তাহলে এই গোলকের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান কত হবে, v সমান আমরা জানি কত, q/4πε r। তাহলে rটা যদি, তো গোলক যদি হয়, rটা সব জায়গায় সমান, তাহলে বিভবের মানটা কি হবে, সব জায়গায় সমান হবে। তাহলে সেক্ষেত্রে সেই তলটাকে আমরা বলতে পারি সমবিভব তল। এবারে সমবিভব তলের বৈশিষ্ট্য কি, যেহেতু সব জায়গায় বিভব সমান, তাহলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যদি একটা আধানকে নিয়ে যেতে হয় একক ধনাত্মক আধানকে, তাহলে কোনো কাজ করতে হবে না। এটা সমবিভব তলের একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সমবিভব তলের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো সবসময় এই পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে নির্গত হয়। সেটা প্রমাণ করা যায় অবশ্য। দেখো, ধরে নাও যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এর সঙ্গে লম্বভাবে নেই, একটা কোণ করে আছে, দুটো বিন্দু ধরে নাও, একটা এ একটা বি, যেখানে এর সঙ্গে এটা খুব কাছাকাছি বলে এটাকে সরল রেখা আমরা ধরতে পারি, এটা ধরে নাও থিটা কোণ করে আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটা। তাহলে এই দিক বরাবর উপাংশ কত হবে, ই cos থিটা। তাহলে একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে গেলে কতটা কাজ করতে হবে, কাজের পরিমাণ হচ্ছে বল ইনটু সরণ, সরণ কত, এটা এ বি বা বি এ। এবার সমবিভব তলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, বললাম বৈশিষ্ট্য কি, যেহেতু বিভবটা সব জায়গায় সমান, বিভব পার্থক্য শূন্য, তাহলে কৃতকার্যের পরিমাণ কত, শূন্য। তাহলে এটা কি হবে, ই cos থিটা ইনটু বি এ, এটা সমান হচ্ছে শূন্য। বি এটা তো জিরো নয়, আমাদের ক্ষেত্রে প্রাবল্যও শূন্য নয়, তাহলে cos থিটা সমান কত হবে, শূন্য। তাহলে থিটা সমান কত হবে, π/2, মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই তলের সঙ্গে কিভাবে থাকবে, লম্বভাবে থাকবে। এবার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ যেটা, সেটাই হচ্ছে তড়িৎ বলরেখার অভিমুখ, আমরা জানি সেটা। তাহলে সমবিভব তলের সঙ্গে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে নির্গত হবে। বেশ, এটুকুই। তড়িৎ বিভব কাকে বলে, তড়িৎ বিভবের একক, কোনো বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান নির্ণয় করা, তড়িৎ স্থিতিশক্তি, সমবিভব তল, আর প্রাবল্যের সঙ্গে, মানে তড়িৎ প্রাবল্যের সঙ্গে তড়িৎ বিভবের সম্পর্ক। আজ এইটুকুই থাক, ভালো করে পড়ো, পরের দিন আবার অন্য বিষয় পড়ো।